নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য প্রথম বাংলা পরীক্ষা এবং এই বাংলা পরীক্ষার ভাষা অধ্যায় থেকে আজকে আমরা একটু গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে ফাইনাল পরীক্ষার আগে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফার্স্ট স্লাইডে। দেখো, প্রথমেই আমরা ভাষা থেকে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, ভাষার অধ্যায় থেকে এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই অধ্যায় থেকে আলাদা আলাদা প্রশ্ন আসে এবং এখানে বড় প্রশ্ন হচ্ছে 5 নম্বরের, এবং এই অধ্যায়গুলো থেকে যেমন শর্ট প্রশ্নও আসে তেমনি আবার বড় প্রশ্নও আসে, এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ডিভাইডেড কোশ্চেন আকারে আসে, অর্থাৎ 2+3 বা 1+4 হিসাবে। আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2024-এর ফাইনাল পরীক্ষার জন্য। বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চোখ বন্ধ করে কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার, কি কি, প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। গঠন অনুসারে বাক্যের কয়টি ভাগ করা যায় এবং কি কি, প্রত্যেকটি ভাগের উদাহরণ দাও। ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নটা অবশ্যই পড়বে ফাইনাল পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো? ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলির নাম উল্লেখ করো এবং সংক্ষেপে যে কোনো দুটি শাখার পরিচয় দাও। মুন্ডমাল ও জোর কলম শব্দ কাকে বলে? এই মুন্ডমাল শব্দ কাকে বলে তোমরা অনেক টেস্ট পেপারে কিন্তু সলভ করেছো, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রতিবার পরীক্ষায় আসে ঘুরিয়ে ফিরিয়ে, তাই এবারেও আসবে। মুন্ডমাল শব্দ বা জোর কলম শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। রূপমূল কাকে বলে? উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের সংজ্ঞা দাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অর্থাৎ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কি বোঝো? বাক্যের অব্যবহৃত উপাদানের নীতিগুলি উদাহরণ সহ আলোচনা করো। আমরা পরের স্লাইডে চলে যাই। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি এই কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বাংলা ভাষা থেকে অনেক প্রশ্ন কমন পাবে। এরপর আমরা চলে যাব বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির অধ্যায়, এই অধ্যায় থেকে। দেখো, এখানে 5টি ভাগ আছে। প্রথম ভাগে বাঙালির গান, দ্বিতীয় ভাগে বাঙালির বিজ্ঞান চর্চা, চতুর্থ ভাগে দেওয়া রয়েছে চিত্রকলা এবং পঞ্চম ভাগে দেওয়া রয়েছে ক্রীড়া, অর্থাৎ বাঙালির খেলাধুলা। এই 5টি অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। এই 5টি অধ্যায়ের মধ্যে মোট 4টি অধ্যায় থেকে যদি প্রশ্ন তোমরা পড়ে রাখো তাহলে এর মধ্যে থেকেই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। দেখো, আমরা 4টি অধ্যায় থেকে নয়, মোট 5টি অধ্যায় থেকেই আমরা কিন্তু বড় প্রশ্ন কমন দিয়ে দেবো। প্রথম যে বিষয়টা আমরা দেখাবো সেটা হলো বাঙালির বিজ্ঞান চর্চা। বিজ্ঞান চর্চার ধারায় প্রথম পড়তে হবে আমাদের কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় সম্পর্কে, চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। পরে বাঙালির বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসু, তারপরে বাঙালির বিজ্ঞান চর্চা সত্যেন্দ্রনাথ বসু, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহা এবং বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায় আলোচনা করো। দেখো, প্রফুল্লচন্দ্র রায় খুব ইম্পর্টেন্ট এবং বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু দেখবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এর পরের যে প্রশ্ন আমরা দেখব বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারা থেকে। বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে প্রথমে যে প্রশ্নটা দেখব সেটা ভারতীয় পুরাণ মতে দাবা স্রষ্টা কে? সেই খেলায় বাঙালির সাফল্যের পরিচয়, অর্থাৎ দাবা খেলা। তারপরে ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নাম তোমরা অনেকেই জানো এবং সে সম্পর্কে তোমরা লিখতে পারো। আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন ক্রীড়াবিদের নাম, এটাও তোমরা কিন্তু আলোচনা করে পড়তে পারো। এটা এক্ষেত্রে তোমরা সৌরভ গাঙ্গুলির নামও কিন্তু উল্লেখ করতে পারো। এরপরে আমরা চলে যাই বাঙালির চিত্রকলা। বাঙালির চিত্রকলাতে প্রথম যে প্রশ্নটা, পট বলতে কি বোঝো বা পটচিত্র বলতে কি বোঝো? এই শিল্পধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। বাঙালির চিত্রকলায় ধারায় গগনেন্দ্রনাথ ঠাকুর, বাঙালির চিত্রকলার ধারায় যামিনী রায় এবং রামকিঙ্কর বেইজ, এই দুটো প্রশ্নও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলো টিক দিচ্ছি সেই টিক দেওয়া প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়বে। এছাড়াও যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার করে দেখে যেতে পারো। এরপরে আমরা চলে যাব বাংলার গানের ধারা বা বাঙালির ইতিহাসে গানের ধারা। এখানে আমরা প্রথমেই কাজী নজরুল ইসলামের লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করব এবং এরপরে
আমরা আলোচনা করব যে লোকসঙ্গীতের যে দুটি ধারা, সেই দুটি ধারা সম্পর্কে। এছাড়াও আর একটি তোমরা পড়ে রাখতে পারো অতুল প্রসাদ সেনের, গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি বাঙালির চলচ্চিত্রের ধারা বা ছায়াছবি। ছায়াছবির ক্ষেত্রে আমরা দেখব প্রথমেই মৃণাল সেনের অবদান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। মৃণাল সেনের জন্মদিবস পালন করা হয়েছে 2023 সালে খুব ঘটা করে, অর্থাৎ মৃণাল সেনের জন্ম দিবস উপলক্ষে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট গেছে আমাদের পশ্চিমবঙ্গে। তাই অবশ্যই মৃণাল সেনের অবদান, বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান অবশ্যই ভালো করে পড়ে যাবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। এরপরে আমরা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের ভূমিকাও কিন্তু একবার ভালো করে দেখে যেতে পারো। দেখো, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ আমার বাংলা থেকে যে প্রশ্নগুলো আমরা দেখব, সেই প্রশ্নগুলো কিন্তু প্রথমেই আগে বলে দিই যে আমার বাংলায় বেশ কয়েকটি গল্প আছে এবং এই প্রত্যেকটি গল্পই কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ গল্পগুলো না পড়লে তোমরা এর মধ্যে থেকে যে কোনো প্রশ্নের অ্যান্সার লিখতে পারবে না। গল্পগুলো পড়ার পরে আমাদের দেওয়া এই সাজেশন অবশ্যই তোমরা মেনে এখান থেকে প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, অর্থাৎ মেঘের গায়ে জেলখানা থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিরকম অত্যাচার করা হতো। 2 নম্বর প্রশ্ন, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে, নির্ঘাত বিষে ডাকাত। সাধু কে? মেঘের গায়ে জেলখানা রচনায় সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এটাও কিন্তু মেঘের গায়ে জেলখানা থেকেই দেওয়া। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। কে শনাক্ত করছে? কাদের কেন খুনি বলা হয়েছে। এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন, এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। কোন অঞ্চলের কথা বলা হয়েছে? গারোদের ঘর কেমন তার বিবরণ দাও। এরপরে দেখব তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন। তারপরে প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা রচনায় অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। পরের প্রশ্ন দেখো, জেলখানা একটা আলাদা জগৎ, জেলের মধ্যে জগৎ নিজের ভাষায় বর্ণনা করো, অর্থাৎ জেলখানার বিবরণ দাও, বর্ণনা দাও। তারপরের প্রশ্ন, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল। প্রজারা বিদ্রোহী হয়েছিল কেন, কিভাবে প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল আলোচনা করো। হাতি বেগার আর চললো না, হাতি বেগার আইনের বিবরণ দাও, তা আর চললো না কেন। ক্লাস 12-এর বা উচ্চ মাধ্যমিকের বাংলায় নির্মিতি অধ্যায় থেকে তোমাদের 4 ধরনের রচনা লিখতে দেয়। এর মধ্যে যে কোনো এক ধরনের রচনা তোমরা পরীক্ষায় লিখবে। 4 ধরনের রচনার মধ্যে সব থেকে যে কমনযোগ্য রচনা সেটা সবাই লেখে, সেটা হলো জীবনীমূলক রচনা। এই ধরনের রচনার ক্ষেত্রে যে সাজেশন, সেই সাজেশন আজকে আমরা আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। মহাশ্বেতা দেবী বা দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, জগদীশচন্দ্র বসু, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ দেবনাথ, সত্যজিৎ রায়। এই ব্যক্তিত্ব বা মনীষীদের জীবনী যদি তোমরা একবার ভালো করে দেখে যেতে পারো, তাহলে তোমাদের কিন্তু এই জীবনীমূলক রচনা লিখতে যেমন সহজ হবে, তেমনি আবার তোমরা মানসচিত্র অবলম্বনে যে ধরনের প্রবন্ধ রচনা, সেখানেও কিন্তু কমন পেতে পারো। অর্থাৎ রচনা থেকে এই কয় ধরনের ব্যক্তিত্বের রচনা যদি তোমরা পড়ে যাও, তাহলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি এরকম ভিডিও আরও পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।